নমস্কার বন্ধুরা, হিস্ট্রি লেসন্স বাই অয়নরা চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের আমাদের আলোচনার বিষয় হরপ্পান সিভিলাইজেশন। তোমরা ভিডিওর থাম্বনেল এবং ফ্রন্ট পেজ দেখে সহজেই বুঝে যাচ্ছ যে আজকে আলোচনার বিষয়টা কী। হরপ্পা সভ্যতা সম্পর্কে আজকে আলোচনা করব। তোমরা সবাই জানো যে হরপ্পান সভ্যতা বা হরপ্পা সভ্যতা, হরপ্পান সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা একটি বিশাল বড় চ্যাপ্টার। ইতিহাসের প্রত্যেকটা স্টেপে, অর্থাৎ আমাদের পড়াশোনার প্রত্যেকটা স্টেপে, মাধ্যমিক, তার আগে 8, 9, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন, তারপরে MA, মাস্টার্স এবং তার পরবর্তীকালে যাবতীয় পড়াশোনা হরপ্পান সিভিলাইজেশন ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেটা আমাদের পড়তে হয়। এছাড়া চাকরির পরীক্ষা সহ যে কোনো কম্পিটিটিভ এক্সামে এখান থেকে কোশ্চেন আসেই। এই চ্যাপ্টারটা বিশাল বড় চ্যাপ্টার এবং খুব কঠিন, জটিল, অনেক তথ্য সমৃদ্ধ। অনেকের কাছে এই চ্যাপ্টারটা অনেক কঠিন মনে হয়, কিন্তু আমাদের চ্যানেলের মূল দায়িত্ব এইসব কঠিন ইতিহাসের কঠিন বিষয়গুলোকে সহজ করে প্রস্তুত করা, যাতে তোমাদের কাছে তোমাদের মনে হয় যে বিষয়গুলো অনেক সহজ। ছোটোবেলা থেকে আমাদের ইতিহাস পড়ানো হয় সাল ভিত্তিক, ডেটসের উপর নির্ভর করে। ইতিহাস মানেই সাল। আমাদের একটা ভুল মিসকনসেপশন আছে যে ইতিহাস মানেই সাল, এবং ইতিহাস সাল এবং প্রচুর লিখতে হয়। সেই জন্য আমরা আমাদের কাছে ইতিহাস অনেক বেশি বোরিং এবং ইতিহাস অনেক বেশি কঠিন মনে হয়। কিন্তু প্রত্যেকটা ঘটনার পিছনে এক একটা কারণ থাকে। ইতিহাসে অবশ্যই ইতিহাস সাল নির্ভর, কারণ ইতিহাস আগে যা ঘটেছে সেই সাল অনুযায়ী আমাদের পড়তে হয়। কিন্তু প্রত্যেকটা সাল বা প্রত্যেকটা ডেটসের পিছনে একটা করে কাহিনী আছে, একটা করে ঘটনা আছে। তুমি একটা জিনিস ভালো করে তোমরা খেয়াল করে দেখবে যে তোমরা তোমাদের জন্মদিন কোনো দিন ভুলে যাও? তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ দিনগুলি কোনো দিন ভুলে যাও? কোনো দিন ভুলে যাও না। কোন দিনে হয়েছে, কোন সালে জন্মেছো, সেগুলো সব মনে থাকে তোমাদের। কী করে মনে থাকছে? কারণ তার পিছনে একটা করে ঘটনা আছে, যেগুলো তোমরা জানো, সেই জন্য তোমাদের মনে রাখতে সুবিধা হচ্ছে। ইতিহাসের ক্ষেত্রেও তাই, প্রত্যেকটা সালের পিছনে একটা ঘটনা থাকে। সেই ঘটনাগুলো আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এবং তারপরে মাস্টার্স ডিগ্রি এবং তার আগেও, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আগেও আমাদের ছোটোবেলা থেকে যেসব জায়গায় ইতিহাস পড়ানো হয় তখন সেই সালগুলো শুধু পড়ানো হয়, কিন্তু সালের পিছনে যে ঘটনা সেগুলো সম্পর্কে আলোচনা করা হয় না। সেই ঘটনাগুলো আমাদের কাছে অজানা থেকে যায়, সব ঘটনা। সেই জন্য আমরা সাল আমাদের কাছে অনেক বেশি কঠিন হয়ে ওঠে। কিন্তু হরপ্পান সিভিলাইজেশনের ক্ষেত্রে আমাদের আজকের যে টপিক, যেটা আলোচনা, সেইখানে বা আমাদের প্রত্যেকটা যেসব ভিডিও আসবে সেই সব ভিডিওতে আমরা শুধু সাল না, সালের পিছনে যে ঘটনা, সেই ঘটনাগুলো আলোচনা করব, যাতে তোমাদের বিষয়গুলো অনেক বেশি বুঝতে সুবিধা হয়, ডাউট ক্লিয়ার হয়, কনসেপ্ট মজবুত হয়, তোমাদের কনসেপ্ট যাতে স্ট্রং হয়, তোমরা যাতে যে কোনো জায়গায় বিষয়টা নামাতে পারো, বিষয়টা লিখতে পারো বা বিষয় সম্বন্ধে বলতে পারো, সেরকম নলেজ যাতে তৈরি হয়, সেই চেষ্টা আমরা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হরপ্পান সিভিলাইজেশন, অর্থাৎ সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা। আমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ পার্ট 1 বলে লেখা। পার্ট 1, এখানে পার্ট 1-এর অর্থ হলো আমাদের এই হরপ্পান সিভিলাইজেশন যেহেতু বড় চ্যাপ্টার, সেহেতু আমরা এটা 3টে পার্টে করব, কারণ ইতিহাস অনেক যদি লেন্দি হয়ে যায় তোমাদের কাছে অনেক বেশি বোরিং হয়ে যাবে। সেই জন্য আমরা এটাকে 3টে পার্টে করব। 3টে পার্ট কী কী? আসো নেক্সট স্লাইডে আমরা দেখে নিই। দেখো 3টে পার্ট এখানে দেখতে পাচ্ছ। 3টে পার্ট, একটা হচ্ছে রাইজ অফ দি সিভিলাইজেশন, অর্থাৎ রাইজ অফ দ্য হরপ্পান সিভিলাইজেশন, হরপ্পা সভ্যতার উৎপত্তি। আর পরেরটা দেখো হোয়াট ইজ হরপ্পান সিভিলাইজেশন, হরপ্পা সভ্যতা কী। আর তৃতীয় হচ্ছে ডিক্লাইন অফ দিস হরপ্পান সিভিলাইজেশন, অর্থাৎ হরপ্পা সভ্যতার পতন কীভাবে হয়েছে। এর মধ্যে এই যে 3টে পার্টে আমরা আলোচনা করব, আজকের যে পার্টটা আলোচনা হবে সেটা হচ্ছে রাইজ অফ দিস সিভিলাইজেশন, অর্থাৎ হরপ্পা সভ্যতার উৎপত্তি বা উদ্ভব কীভাবে হয়েছে, উত্থান কীভাবে হয়েছে। দেখো এই 3টে পার্টের মধ্যে এই প্রথম পার্ট আর তৃতীয় পার্ট, এই দুটো পার্ট হচ্ছে খুব কন্ট্রোভার্সি, প্রচণ্ড বিতর্ক হয়, এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি। ডাউট, ঐতিহাসিক এবং আর্কিওলজিস্ট যারা আছেন তাদের মধ্যে অনেক বিতর্ক আছে। সুতরাং এই দুটো পার্ট হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট এবং খুব জটিল, যে কারণে স্টুডেন্টদের কাছে অনেক বেশি জটিল মনে হয় হরপ্পা সিভিলাইজেশন। আর মিডিলে হোয়াট ইজ হরপ্পান সিভিলাইজেশন, হরপ্পা সভ্যতা কী, এখানে অনেক বেশি ফ্যাক্টোরিয়াল, অনেক বেশি ফ্যাক্ট নির্ভর, এইটা অনেক তথ্য আছে এখানে। সুতরাং এখানে মুখস্থ করতে বা বুঝতে অসুবিধা হবে না। অসুবিধা হবে আমাদের সেটা হচ্ছে ফার্স্ট পার্ট আর থার্ড পার্ট, লাস্ট পার্ট যেটা। আমরা শুরু করছি তাহলে আমাদের ফার্স্ট পার্ট। আজকে আমি অনেক সহজ করে আমরা বোঝাবো, তোমাদের যাতে সুবিধা হয় বুঝতে। সুতরাং আমরা শুরু করি ফার্স্ট পার্ট, যেটা রাইজ অফ দিস হরপ্পান সিভিলাইজেশন, অর্থাৎ হরপ্পা সভ্যতা উত্থান।
দেখো নেক্সট পার্টে আমরা দেখি রাইস অফ দি সিভিলাইজেশন। তোমরা যদি এই 3টে পার্ট এরমভাবে মাথায় রাখো তাহলে হরপ্পা সভ্যতা তোমাদের কাছে বুঝতে কোনো ব্যাপার হবে না, খুব সহজ হয়ে যাবে, ইজি হয়ে যাবে। 3টে পার্ট মাথায় রাখবে, রাইস অফ দি সিভিলাইজেশন, হোয়াট ইজ হরপ্পান সিভিলাইজেশন অ্যান্ড ডিক্লাইন অফ দি সিভিলাইজেশন। এই 3টে পার্ট মনে রাখবে। এখানে দেখো, এখানে আমরা বলেছি দেখো রাইস অফ দি সিভিলাইজেশনের ভেতরে 4টে সাব পয়েন্টে ভাগ করেছি। সেগুলো কি কি? রাইস অফ দি সিভিলাইজেশন অর্থাৎ হরপ্পা সভ্যতার উদ্ভব, সেইটাকে 4টে পার্টে ভাগ করেছে। একটা হচ্ছে ডিবেট ওভার ডিউরেশন আর নেমিং, নামকরণ এবং সময়কাল সংক্রান্ত বিতর্ক, মানে হরপ্পা সভ্যতার নামকরণ এবং সময়কাল সংক্রান্ত বিতর্ক। দ্বিতীয়টি সিভিলাইজেশন অফ হুইচ এরা, এটা কোন যুগের সভ্যতা। তৃতীয় হচ্ছে ডিফারেন্স বিটুইন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন অ্যান্ড আদার সিভিলাইজেশন, অর্থাৎ সিন্ধু সভ্যতা এবং অন্যান্য সভ্যতার সাথে পার্থক্য কী। অর্থাৎ অন্যান্য সভ্যতা বলতে এখানে আর্য বৈদিক সভ্যতার কথা বলা হচ্ছে, কারণ আর্য বৈদিক সভ্যতা হচ্ছে বৈদিক আর্য সভ্যতা আর কি। বৈদিক আর্য সভ্যতা হচ্ছে হরপ্পা সভ্যতার ঠিক পরেই এসেছে, কারণ হরপ্পা সভ্যতার ধ্বংসের অন্যতম কারণ হিসাবে বলা যেতে পারে আর্যদের আগমন। যদিও এ নিয়ে বিতর্ক আছে, সেটা আমরা পরে আলোচনা করব, যেটা আমাদের লাস্ট পয়েন্ট। আচ্ছা, লাস্ট পয়েন্ট যেটা এই অর্থাৎ রাইস অফ দিস হরপ্পান সিভিলাইজেশন, রাইস অফ দ্য হরপ্পান সিভিলাইজেশন এর লাস্ট পয়েন্ট যেটা সাব পয়েন্ট, সেটা হলো হোয়াই ডিড নট এক্সপ্যান্ড ইন দ্য ইস্টার্ন ইন্ডিয়া, অর্থাৎ পূর্ব ভারতে কেন এটা বিস্তার হয়নি। তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে, হয়তো আমি নেক্সট স্লাইডে নিয়ে গেলে তোমাদের সুবিধা হবে। নেক্সট স্লাইডে দেখো, এখানে ডিবেট এবং ডিউরেশন নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে আমি একটা কথা বলে দিই, যেটা আমরা সবাই জানি যে হরপ্পা সভ্যতা যেসব নগর শহরগুলি আবিষ্কার হয়েছে সেগুলি বেশিরভাগই ভারতের উত্তর পূর্ব দিকে, অর্থাৎ গুজরাট, রাজস্থান এবং পাকিস্তান, যেটা পূর্ব পাকিস্তান আমাদের পূর্ব পাকিস্তান বলছি, আমাদের পশ্চিম পাকিস্তান যেটা ছিল, সেই পশ্চিম পাকিস্তানের বেশিরভাগ অংশে পাওয়া গেছে। সুতরাং এটা পূর্ব দিকে নেই, অর্থাৎ দক্ষিণ দিকে বা ভারতের দক্ষিণ দিকে বা পূর্ব দিকে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা নেই। সিন্ধু সভ্যতার যেসব নগর শহরগুলি আবিষ্কার হয়েছে তার বেশিরভাগগুলিই আবিষ্কার হয়েছে ভারতের উত্তর পশ্চিম দিকে। সুতরাং এটা পূর্ব দিকে কেন বিস্তৃত হয়নি, এটা নিয়ে আমাদের লাস্ট সাব পয়েন্ট আছে, সেটা আমরা আলোচনা করব। আগে ফার্স্ট যে সাব পয়েন্ট সেটা হচ্ছে ডিবেট ওভার ডিউরেশন অ্যান্ড নেমিং, অর্থাৎ নামকরণ এবং সময়কাল সংক্রান্ত বিতর্ক, হরপ্পা সভ্যতার নামকরণ নিয়ে বিতর্ক। দেখো এখানে ফার্স্ট যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডিউরেশন, সময়কাল নিয়ে আলোচনা। সময়কালের ক্ষেত্রে দেখো তোমাদের দুটো নাম মনে রাখতে হবে, খুব সহজ। এগুলো বিতর্ক আছে, এই বিতর্কগুলো অনেকটা ইজি করে দেবো আমি তোমাদের কাছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে জিনিসগুলো। হরপ্পা সভ্যতা এখন আর কোনো কঠিন বিষয় নয়, হরপ্পা সভ্যতা পড়া অনেক বেশি ইজি। তোমরা এখান থেকে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারো, গ্র্যাজুয়েশন, মাস্টার্স ডিগ্রি, যে কোনো জায়গায় তুমি এই বিষয়গুলো যদি জেনে নাও তাহলে সেই অনুযায়ী সহজেই তোমরা লিখতে পারবে বা বলতে পারবে বা বোঝাতে পারবে কাউকে। দেখো এখানে দুটো নাম মনে রাখতে হবে, একটা হচ্ছে স্যার জন মার্শাল, যিনি আর্কিওলজিক্যাল সার্ভে অর্থাৎ আমাদের যে খনন কার্য হতো এখনও হয় যেটা ইন্ডিয়ায়, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তার হচ্ছেন ডিরেক্টর ছিলেন এবং তার আন্ডারে ছিলেন তোমরা হয়তো জানো যে হরপ্পা সভ্যতা দয়ারাম সাহানি এবং রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো, ঠিক আছে, আবিষ্কার করেছিলেন। এর যে ডিরেক্টর ছিলেন তিনি হলেন জন মার্শাল। স্যার জন মার্শালের আন্ডারে এই দুজন আর্কিওলজিস্ট ছিলেন, যারা রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এবং দয়ারাম সাহানি, তাদের নেতৃত্বে হরপ্পা এবং মহেঞ্জোদারো আবিষ্কার হয়। তাহলে স্যার জন মার্শাল তিনি নিজে একটা বক্তব্য দিয়েছেন যে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা সময়কাল সম্পর্কে, অর্থাৎ কবে আবিষ্কার হয়েছে, মানে উত্থান এবং তার পতন। আরেকজন বলেছেন মার্টিমার হুইলার। মার্টিমার হুইলার ইনিও একজন আর্কিওলজিস্ট ছিলেন, প্লাস তিনি একজন ঐতিহাসিকও ছিলেন, এবং মার্টিমার হুইলারের নিজস্ব একটা বক্তব্য আছে। সেক্ষেত্রে দেখো দুটো পয়েন্ট অফ ভিউ আসছে দুজনের। স্যার জন মার্শাল দেখিয়েছেন যে 3250 থেকে 2750 বিসি, অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দ 3250 থেকে 2750 বিসি, অর্থাৎ তিনি দেখিয়েছেন যে হরপ্পা সভ্যতা অনেক বেশি প্রাচীন, এটা তিনি বোঝাতে চেয়েছেন। আর মার্টিমার হুইলার দেখিয়েছেন 2500 থেকে 1500 বিসি, অর্থাৎ 1500 খ্রিস্টপূর্বাব্দ মার্টিমার হুইলার দেখিয়েছেন। এখানে দেখো দুজন ঐতিহাসিক, দুজন আর্কিওলজিস্টের দুজন বেসিক সাইকোলজি কাজ করছে এখানে। যেহেতু মার্টিমার হুইলার একজন নর্মাল আর্কিওলজিস্ট ছিলেন এবং হিস্টোরিয়ান ছিলেন, সেহেতু তিনি তার নিজস্ব পয়েন্ট অফ ভিউ দিয়েছেন। এবং স্যার জন মার্শাল যেহেতু হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা খনন কার্যের ডিরেক্টর ছিলেন, সেহেতু তিনি তার নিজস্ব
একটা স্বাভাবিক চিন্তা থাকে যে তিনি যেটা আবিষ্কার করেছেন সেইটা অনেক বেশি প্রাচীন, এটা প্রমাণ করবে। তাই তিনি চেয়েছেন যে তার সময়কালটাকে অনেক বেশি প্রাচীন। সেই জন্য তিনি দেখিয়েছেন যে হরপ্পা সভ্যতার সময়কাল যেটা 3250 থেকে 2750 BC। এইভাবে তোমরা মনে রাখবে, তাহলে মনে রাখতে অনেক সুবিধা হবে। দেখো প্রত্যেকটা তাহলে এই সালের পিছনে একটা ঘটনা আছে। এই সালটা যে মনে রাখবে, এটা নর্মালি মনে রাখতে তোমাদের অনেক বেশি টাফ মনে হতো, অনেক বেশি কঠিন হতো তোমাদের কাছে মনে রাখা। কিন্তু এই ঘটনাটা যদি আমি তোমাদের বলে দিলাম যে দুজনের একটা বেসিক সাইকোলজি আছে, সেই সাইকোলজি অনুযায়ী তারা যে ডেট দেখিয়েছেন, সেই ডেট আমরা মেনে নিয়েছি আর কি, সেই ডেট এখানে তারা দুজনের নিজস্ব একটা পার্সোনাল সাইকোলজি থেকে বলেছেন। তাহলে এই সাইকোলজিটা তোমরা যদি জেনে থাকো, তাহলে তোমাদের ডেটস লিখতে কোনো অসুবিধা হবে না। ইতিহাস অনেক বেশি ফ্যাক্ট, তথ্য নির্ভর। আমাদের ইতিহাস সায়েন্সের মতনই বর্তমান দিনে ইতিহাস, আমরা যেগুলো পড়ি সেগুলো অনেক বেশি তথ্য নির্ভর, অনেক বেশি আকর্ষণীয়, অনেক বেশি প্রমাণ সাপেক্ষ। কোন রকমের অবিশ্বাস্য ঘটনা বা কোনো কিছুকে আমরা বিশ্বাস করি না ইতিহাসে। তো স্যার জন মার্শাল এগুলো কিন্তু সব অ্যাপ্রক্সিমেট, ঠিক আছে? তোমাদের একটা জিনিস বলা হয়নি আমার, যেটা হলো এই যে ডেটসগুলো দেখছো তোমরা 3250 থেকে 2750, এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট, এটা কোনো রকমের কম্প্যাক্ট উত্তর নয়। অর্থাৎ কম্প্যাক্ট ডেট তারা বলতে পারবেন না আর্কিওলজিস্ট, কারণ তারা বিভিন্ন টেস্টের মাধ্যমে করেন, তো সুতরাং অ্যাকুরেট কিছু বলা সম্ভব না, অ্যাপ্রক্সিমেট হতে পারে। দেখো এবার এই দুজন আর্কিওলজিস্ট এবং দুজন হিস্টোরিয়ান এদের বক্তব্যকে একসাথে তো ইতিহাস মেনে নিতে পারে না, তাহলে ইতিহাসের মধ্যে কন্ট্রোভার্সি তৈরি হবে। সেই কারণে এই দুজন ঐতিহাসিক এবং আর্কিওলজিস্ট যারা, তাদের মধ্যবর্তী একটা বিষয়কে আমরা মেনে নিয়েছি। এবং বর্তমানে ডেন্ড্রোক্রোনোলজি, অর্থাৎ তোমরা দেখো এখানে একটা জিনিস দেখবে, এই যে ডেন্ড্রোক্রোনোলজি অর্থাৎ উদ্ভিদের যে রিং আছে, অর্থাৎ উদ্ভিদের গুঁড়ির ভেতরে একটা রিং থাকে। দেখো এখানে প্রত্যেকটা উদ্ভিদের এর ভেতর রিং আছে, এই যে রিংগুলো দেখতে পাচ্ছ, এই যে রিংগুলো অনুযায়ী উদ্ভিদের এজ এবং কোন সময়ের উদ্ভিদ সেটা বলে দেওয়া যায়, সেটাকে বলা হয় ডেন্ড্রোক্রোনোলজি। এছাড়া আরও বিভিন্ন উপাদান আছে যেগুলো ডেন্ড্রোক্রোনোলজির মধ্যে পড়ছে, কিন্তু উদ্ভিদ এটা একটা পার্ট অফ ডেন্ড্রোক্রোনোলজি, মানে প্রসেস আর কি, টেস্ট। দেখো এখানে তোমরা এইটা যদি আমি ক্লিয়ার করি তাহলে বুঝতে পারবে। দেখো এখানে শাল দেখতে পাবে, প্রত্যেকটা গুঁড়ির এতে শেল অনুযায়ী, রিং অনুযায়ী শাল দেখতে পাবে। এটা হচ্ছে ডেন্ড্রোক্রোনোলজি প্রসেস। এইভাবে উদ্ভিদের প্রাচীনত্ব নির্মাণ করা যায়, ঠিক আছে, প্রমাণ করা যায়। এবার দেখো এই ডেন্ড্রোক্রোনোলজি প্রসেসের মাধ্যমে বর্তমানে একটা বিষয়কে মেনে নেওয়া হয়েছে, সেটা কি? সেটা হলো, দেখো এখানে দেখবে অ্যাপ্রক্সিমেট 3000 থেকে 1500 BC, অর্থাৎ 3000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দকে হরপ্পা সভ্যতার সময়কাল হিসাবে মেনে নেওয়া হয়েছে। আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। দেখো পরের স্লাইডে নামকরণ সম্পর্কিত বিতর্ক, যেটা হরপ্পা সভ্যতার, দেখো হরপ্পা সভ্যতার দুটো নামকরণ হয়, একটা হচ্ছে হরপ্পান সিভিলাইজেশন অর্থাৎ হরপ্পা সভ্যতা, আর একটা হচ্ছে সিন্ধু সভ্যতা অর্থাৎ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। দুটো নামকরণ, তাহলে আমরা দুটো নামকরণের পিছনে বক্তব্য থাকার কথা। দুটো নামকরণের পিছনে দেখো একটা বেসিক জিনিস আছে, যেটা হরপ্পা সভ্যতা নামকরণ হওয়ার পিছনে কারণ হলো, দেখো হরপ্পা হচ্ছে প্রথম আবিষ্কার হয় 1921 খ্রিস্টাব্দে। দয়ারাম সাহানি হরপ্পা আবিষ্কার করেন রাভি নদীর তীরে, যেটা সিন্ধু নদীর একটি শাখা নদী, সেই রাভি নদীর তীরে হরপ্পা আবিষ্কার করেন। হরপ্পা হচ্ছে প্রথম আবিষ্কার হয়। সিন্ধু সভ্যতার যেসব শহর নগরগুলি আবিষ্কার হয়েছে তার মধ্যে হরপ্পা প্রথম, যে কারণে এই সভ্যতার নামকরণ হয়েছে হরপ্পা সভ্যতা। এছাড়া আরেকটা জিনিস, যেটা সমকালীন অন্যান্য যে শহর নগরগুলো যেগুলো আবিষ্কার হয়েছে হরপ্পা সভ্যতার মধ্যেই, সিন্ধু সভ্যতার মধ্যেই যেগুলো পড়েছে, যে কারণে এগুলোকে সিন্ধু সভ্যতার মধ্যে অন্তর্ভুক্ত করানো হয়েছে, সেটা হলো যেসব নগর শহরগুলো আবিষ্কার হয়েছে সেই সব নগর শহরের নগর পরিকল্পনা, যেগুলো নগর পরিকল্পনা, শস্য ভাণ্ডার রাখার পরিকল্পনা, মানুষদের পোশাক আশাক, যাবতীয় যা জিনিস পাওয়া গেছে সেগুলো হরপ্পা সভ্যতা, অর্থাৎ হরপ্পা যে প্রথম নগরটা পাওয়া গেছে সেই নগরের অনুকরণেই করা। সুতরাং এটাকে মাদার সিটি হিসাবে ধরা হয়েছে হরপ্পাকে, সেই কারণে নামকরণ দেওয়া হয়েছে হরপ্পান সিভিলাইজেশন অর্থাৎ হরপ্পা সভ্যতা। পুরো সভ্যতার নামকরণই হরপ্পা সভ্যতা হয়েছে। আরেকটা কারণ দেখো এখানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন অর্থাৎ সিন্ধু সভ্যতা বলা হয় কেন? সিন্ধু সভ্যতা বলার পিছনে কারণ আছে। সিন্ধু সভ্যতা বলার পিছনে অন্যতম যে কারণটি হলো সেটা হলো সিন্ধু নদীর আশেপাশে বেশিরভাগ নগর শহরগুলি, গুরুত্বপূর্ণ নগর শহরগুলি গড়ে উঠেছে। ইম্পর্ট্যান্ট
সিটিসগুলো সেগুলো গড়ে উঠেছে সিন্ধু নদীকে কেন্দ্র করে। কারণ দীর্ঘদিন ধরে যে কোনো সভ্যতা গড়ে ওঠে নদীকে কেন্দ্র করে, নদীমাতৃক সভ্যতা। সুতরাং নদী অর্থাৎ সিন্ধু নদীকে কেন্দ্র করে এবার তার শাখা নদী, রাভি নদী প্রভৃতি যেসব শাখা নদী আছে, ঝিলাম, সেগুলোকে কেন্দ্র করে তার আশেপাশে অনেক নগর শহর গড়ে উঠেছে। কিন্তু মেনলি সিন্ধু নদীর আশেপাশে বেশ কিছু গুরুত্বপূর্ণ নগর শহর গড়ে উঠেছে, যে কারণে এই সভ্যতার নামকরণ দেওয়া হয়েছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা। এখানে পরের স্লাইডে গেলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। দেখো পরের স্লাইডে, এখানে দেখো সিন্ধু নদী কোনটা, সিন্ধু নদী দেখো এই যে এইটা যেটা সিন্ধু নদী চলে গেছে, এর শাখা নদী এইগুলো বেরিয়ে গেছে। এই যে সিন্ধু নদীর আশেপাশে দেখো মহেঞ্জোদারো, কটডিজি, চানহুদারো, ঠিক আছে, এখানে প্রচুর নগর শহরগুলি এই সিন্ধু নদীর আশেপাশে গড়ে উঠেছে, ঠিক আছে। এই আমরি যেগুলো গুরুত্বপূর্ণ নগর শহর, সেই কারণে এর নাম দেওয়া হয়েছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। দেখো পরের স্লাইডে পরের যে আমাদের সাব পয়েন্ট ছিল সেটা হচ্ছে সিভিলাইজেশন অফ হুইচ এরা, কোন যুগের সভ্যতা, অর্থাৎ সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা। সিন্ধু সভ্যতা এখানে দেখো, এখানে বলেছে এজ অফ নিওলিথিক। এজ অফ নিওলিথিক মানে হচ্ছে নব্যপ্রস্তর যুগের অ্যাপ্রক্সিমেট সময়, অ্যাপ্রক্সিমেট সবগুলো এগুলো অ্যাপ্রক্সিমেট হবে। অ্যাপ্রক্সিমেট সময় কত? অ্যাপ্রক্সিমেট সময় হলো 5000 BC স্টার্টিং হচ্ছে এখান থেকে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 5000 থেকে নব্যপ্রস্তর যুগের সূচনা হয়। এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট, অনেক জায়গায় বলেছে 6000, অনেক জায়গায় বলেছে নব্যপ্রস্তর যুগের সূচনা হয়েছে 8000 থেকে 4000 পর্যন্ত সূচনা হয়েছে এবং শেষ হয়েছে। এই নিয়ে বিতর্ক আছে, যদিও মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট ধরে নেওয়া যায় যে 5000 BC থেকে নব্যপ্রস্তর যুগের সূচনা হচ্ছে। এবং এজ অফ চ্যালকোলিথিক অর্থাৎ তাম্রপ্রস্তর যুগের অর্থাৎ ধাতু যুগের সূচনা হচ্ছে 3000 BC থেকে। আর আমরা আগে কি পড়েছিলাম, হরপ্পা সভ্যতার সূচনা কবে হয়েছিল? হরপ্পা সভ্যতার সূচনা আমরা যে দুজন আর্কিওলজিস্ট এবং ঐতিহাসিকের বক্তব্যের মাঝখানে মধ্যবর্তী পন্থা আমরা নিয়েছিলাম, সেটা হলো 3000 BC থেকে 1500 BC পর্যন্ত। তাহলে হরপ্পা সভ্যতা আর চ্যালকোলিথিক এজের সময়সীমা প্রায় একই। এর আগে পরে হয় 1 বছর, 1000 বছর, 500 বছর আগে পরে হয়েছে, কিন্তু অ্যাপ্রক্সিমেট 3000 BC থেকে স্টার্টিং হয়েছে। সুতরাং হরপ্পা সভ্যতা তাম্রপ্রস্তর যুগের সভ্যতা, তামার অর্থাৎ ধাতু যুগের সভ্যতা। হরপ্পা সভ্যতায় যে কারণে যেসব অর্নামেন্টস পাওয়া গেছে, যেসব গয়না পাওয়া গেছে, যেসব অস্ত্র পাওয়া গেছে, হাল, নাঙল যেগুলো পাওয়া গেছে, সেই লাঙল, হাল প্রত্যেকটা সব কিছুই তামার তৈরি, লোহার কোনো জিনিস ছিল না সেখানে হরপ্পা সভ্যতা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, একটা জিনিস তোমরা এখান থেকে প্রশ্ন আসে। হরপ্পা সভ্যতা ছিল তাম্রপ্রস্তর যুগের সভ্যতা, যে জন্য এখানে পাথর ছিল, তামা ছিল, ব্রোঞ্জ ছিল, কিন্তু লোহা ছিল না, লোহার কোনো জিনিস পাওয়া যায়নি। আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। দেখো এখানে বলেছে যে ডিফারেন্স, আমাদের পরের সাব পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন অ্যান্ড আদার সিভিলাইজেশন, অর্থাৎ অন্য সভ্যতার সাথে ইন্দাস ভ্যালি অর্থাৎ সিন্ধু সভ্যতার পার্থক্য কী। এখানে বলেছে দেখো, অন্য সভ্যতা বলতে এখানে বৈদিক সভ্যতার, আর্য বৈদিক সভ্যতা, বৈদিক আর্য সভ্যতার কথা বলা হয়েছে। আর্য সভ্যতা অর্থাৎ আর্য সভ্যতা, দেখো আর্যরা হচ্ছে গ্রামীণ, এটা হচ্ছে প্রথম কথা, তোমরা জেনে নাও। যদি ডিফারেন্স দেখো কোনো কিছুর ভালো করে বুঝতে গেলে সেইটার সাথে অন্য কিছুর ডিফারেন্স বের করতে হবে। যদি ডিফারেন্স বের করতে পারো তাহলে সেই বিষয় সম্পর্কে তোমাদের একটা ব্রিফ নলেজ চলে আসবে, যদি ডিফারেন্স বের করতে পারো। এখানে দেখো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন নগর কেন্দ্রিক, এটা নগর কেন্দ্রিক, আর আর্য সভ্যতা গ্রামীণ কেন্দ্রিক, গ্রামীণ সভ্যতা। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন মাতৃতান্ত্রিক, এটা পিতৃতান্ত্রিক, এতে লিঙ্গ পূজা হয়, এতে লিঙ্গ পূজা হয় না। অর্থাৎ আর্য বৈদিক যুগে লিঙ্গ পূজা হতো না, কিন্তু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে লিঙ্গ পূজা হতো। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন মূর্তি পূজা হয়, এতে মূর্তি পূজা হয় না। মূর্তি পূজা হয় কোথা থেকে হয়? মূর্তি পূজা দেখবে পরবর্তীকালে আমরা আলোচনা করব, আমাদের পরের ভিডিওগুলোতে আলোচনা হবে যে হরপ্পা সভ্যতার যেসব সিল পাওয়া গেছে, যেসব কয়েন পাওয়া গেছে, সেই সব কয়েনে ছবি দেওয়া আছে পশুপতি শিবের, অর্থাৎ পশুপতির মূর্তি দেওয়া আছে, ধ্যান করছে একজন মানুষ, তার মূর্তি দেওয়া আছে, অর্থাৎ তাকে পুজো করা হচ্ছে, অর্থাৎ মূর্তি পূজা আছে, এটা থেকে বোঝা যায়। কিন্তু বৈদিক যুগে কোনো রকম মূর্তি পূজা হতো না। বৈদিক যুগে শক্তির পুরো পূজা করা হতো, অর্থাৎ বাজ, বৃষ্টি, পশু পাখি এবং আগুন, বাতাস, এগুলোকে পুজো করা হতো। দেখো পরের এটা দেখো, হচ্ছে সিন্ধু সভ্যতায় ষাঁড়কে সম্মান দেওয়া হতো, এখানে গরুকে সম্মান দেওয়া হতো, কারণ এখানে কৃষি নির্ভর। সিন্ধু সভ্যতা হচ্ছে বাণিজ্য নির্ভর, আর বৈদিক যুগ অর্থাৎ আর্য সভ্যতা কৃষি নির্ভর, যে কারণে তারা গরুকে সম্মান দেওয়া হতো, সম্মান করত।
শিব পূজনে, এখানে প্রত্যেকটার পিছনে বেসিক কিছু কারণ আছে, লজিক আছে, কিন্তু তোমরা লজিকগুলো বোঝার চেষ্টা করো, তাহলে সুবিধা হবে। দেখো এখানে সিন্ধু সভ্যতা কৃষি নির্ভর নয়, বাণিজ্য নির্ভর। যে কারণে কি, কেন এরা বাণিজ্য নির্ভর? কারণ এদের লোহার ব্যবহার জানতো না তারা। লোহার ব্যবহার জানলে লাঙল লোহার তৈরি হবে, লাঙল লোহার তৈরি হলে জিনিসপত্র বেশি তৈরি হবে, চাষ করা যাবে, জিনিসপত্র বেশি চাষ করা গেলে তারা কৃষির ওপর বেশি নজর দেবে। কিন্তু যেহেতু এদের লোহার ব্যবহার জানতো না, তামার ব্যবহার জানতো, সেহেতু তারা কৃষিকাজের পরিবর্তে ব্যবসা বাণিজ্যের দিকে বেশি মনোযোগ দেয়। অপরদিকে বৈদিক যুগ যদি তোমরা দেখো, বৈদিক যুগে লোহার ব্যবহার জানতো তারা, সেই কারণে তারা কৃষিকাজের দিকে বেশি মনোযোগ দেয় অ্যাজ কম্পেয়ার টু দ্য ট্রেড। ব্যবসা বাণিজ্যের পরিবর্তে তারা কৃষিকাজের দিকে বেশি মনোযোগ দেয়। এখানে আরেকটা জিনিস দেখো, শিব পূজনীয়, ওই বললাম আমরা পশুপতি শিবের মূর্তি পাওয়া যায়, অর্থাৎ কয়েনে শিলে ছবি আছে, সেখানে এখানে শিবের কোনো অস্তিত্ব ছিল না। তোমাদের আমি বললাম বৈদিক যুগে তারা শক্তির আরাধনা করত, প্রকৃতি, ঝড় বৃষ্টি এগুলোর আরাধনা করত। পরে দেখো লোহার ব্যবহার জানতো না, আর্য সভ্যতায় লোহার ব্যবহার জানতো, হরপ্পা সভ্যতায় জানতো না। আত্মরক্ষার সরঞ্জাম ছিল না, যেহেতু তারা লোহার ব্যবহার জানতো না, সেহেতু তারা তামা দিয়ে যে অস্ত্র বানাতো এবং পাথর দিয়ে যে অস্ত্র বানাতো তা অনেক বেশি টেকসই হতো না, অনেক বেশি শক্তিশালী ছিল না। পরের দেখো, আর বৈদিক যুগে আত্মরক্ষার সরঞ্জাম ছিল, বৈদিক যুগে আত্মরক্ষার সরঞ্জাম ছিল। এবং লাস্ট পয়েন্ট যেটা, সেটা হলো বাণিজ্যিক অর্থনীতি, অর্থাৎ সিন্ধু সভ্যতা বাণিজ্যিক অর্থনীতি, সিন্ধু সভ্যতা বাণিজ্যিক অর্থনীতির উপর নির্ভরশীল, এবং আদার সিভিলাইজেশন অর্থাৎ বৈদিক যুগ কৃষি অর্থনীতির উপর নির্ভরশীল। তাহলে ডিফারেন্স তোমরা বুঝতে পারলে। ডিফারেন্স যখন বের করতে পারবে একটা সভ্যতা বা যে কোনো কিছু নিয়ে যখন আলোচনা হবে, তখন যদি ডিফারেন্স বের করতে পারো, অনেক সময় কি হয়, ইন্ডিয়ান হিস্ট্রি পড়ানোর সাথে সাথে ইউরোপিয়ান হিস্ট্রির সাথে কম্পেয়ার করা হয়, মানে অর্থাৎ ইন্ডিয়ান হিস্ট্রির 1930, সাপোজ 1930 সময় তোমরা যদি আলোচনা হয় ইন্ডিয়ান হিস্ট্রিতে কি হয়েছিল, এবং সেই একই সময়ে যদি ইউরোপিয়ান হিস্ট্রিতে কম্পেয়ার করে আলোচনা করো, তাহলে তোমাদের আলোচনাটা অনেক বেশি এফেক্টিভ হবে এবং তোমরা বুঝতে সুবিধা হবে দুটো সময়ের কি কি হয়েছিল। তাহলে ইতিহাস বেশি কঠিন হবে না, মনে রাখতে সুবিধা হবে, দুটো একসাথে পড়া হয়ে যাবে, দুটো একসাথে মনে রাখতে সুবিধা হবে। আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। দেখো এখানে একটা বিতর্ক দিয়েছে, সেই বিতর্কটা খুব ইম্পর্টেন্ট তোমাদের। সেটা হলো, দেখো এখানে বলেছে হুইলার এবং চাইল্ড এর মতে সিন্ধু সভ্যতা সুমেরীয় সভ্যতার কাছে বিশেষভাবে ঋণী। এখানে দেখো বিতর্ক যেটা হয়েছে সেটা হচ্ছে, সিন্ধু সভ্যতা কি আদৌ ভারতীয় সভ্যতা, মানে অর্থাৎ ভারতীয় সভ্যতার একটি বহিঃপ্রকাশ সিন্ধু সভ্যতা, নাকি বাইরে থেকে এসেছে সিন্ধু সভ্যতা, অর্থাৎ বিদেশি সভ্যতা ভারতে প্রবেশ করেছে, সেই নিয়ে বিতর্ক। এখানে দেখো হুইলার অর্থাৎ মার্টিন হুইলার আর গর্ডন চাইল্ড এর বক্তব্য, এর মতে সিন্ধু সভ্যতা সুমেরীয় সভ্যতার কাছে বিশেষভাবে ঋণী, অর্থাৎ সুমেরীয় সভ্যতার সাথে সিন্ধু সভ্যতার বিশেষ মিল পাওয়া যায়, যেটা তারা দুজন বলছেন, মার্টিন হুইলার আর গর্ডন চাইল্ড বলছেন যে সিন্ধু সভ্যতা সুমেরীয় সভ্যতার কাছ থেকে অনেক কিছু শিখেছে, সেহেতু সুমেরীয় সভ্যতার একটি দান সিন্ধু সভ্যতা বলে মনে করছেন তিনি। কি বলেছেন? পশুপালন, খাদ্য উৎপাদন, ধাতু শিল্পে সুমেরীয় সভ্যতার সাথে মিল আছে, অনেক কিছু ক্ষেত্রে মিল আছে। পরের পয়েন্ট কি বলেছে? ব্যাসাম অর্থাৎ এএল ব্যাসাম বলেছেন সিন্ধু সভ্যতার কৃতিত্ব বিদেশিদের তিনি দেননি, সিন্ধু সভ্যতার কৃতিত্ব তিনি বিদেশিদের দিতে চাননি। তিনি বলেছেন যে ভারতীয়রাই এর জন্য গুরুত্বপূর্ণভাবে দায়ী, ভারতের একটি সভ্যতা বহিঃপ্রকাশ হচ্ছে সিন্ধু সভ্যতা। এএল ব্যাসামের অতীতের উজ্জ্বল ভারত, এটি খুব গুরুত্বপূর্ণ বই। পরের পয়েন্ট কি বলেছে? অনেকের মতে হরপ্পার শিলে সিংহ এবং উলঙ্গ যুদ্ধরত সৈনিকের চিত্র ছিল, যা ভারতীয় সভ্যতার সাথে যায় না। অর্থাৎ দেখো অনেক ঐতিহাসিক বলেছে যে এটা ভারতীয় সভ্যতার নয়, এটা বিদেশি সভ্যতার বহিঃপ্রকাশ, কারণ সিন্ধু সভ্যতার যেসব শিল আছে, অনেক শিলে উলঙ্গ যুদ্ধরত সৈনিকের ছবি আছে, সিংহের সাথে লড়াই করছে, কিন্তু উলঙ্গতা বা নগ্নতা ভারতীয় সভ্যতার সাথে যায় না, ভারতীয় সভ্যতার সংস্কৃতির পরিপন্থী। সুতরাং এটাকে ভারতীয় সভ্যতার অংশ বলা যায় না, এটি ছিল বিদেশি কোনো সভ্যতার অংশ বলে অনেকে মনে করছেন। আবার ঐতিহাসিক ফাদার হেরাস, লাস্ট পয়েন্ট যেটা বিতর্কের, সেটা হলো ঐতিহাসিক ফাদার হেরাসের মতে সিন্ধু লিপিগুলি ছিল তামিল দ্রাবিড়ীয় ভাষার প্রাচীন রূপ। দেখো এখানে দেখা যাচ্ছে না, সিন্ধু লিপিগুলি ছিল তামিল ভাষার প্রাচীন রূপ, অর্থাৎ তামিল যে দ্রাবিড়ীয় ভাষা আছে, সেই দ্রাবিড়ীয় ভাষার প্রাচীন রূপ হচ্ছে সিন্ধু সভ্যতার যেসব ভাষাগুলো, যদিও সেগুলো বেশিরভাগই এখনও
জানা যায়নি, সেই লিপি বা অক্ষরগুলো সম্পর্কে জ্ঞান এখনও বাকি আছে, সেই জন্য লিপিগুলো পাঠোদ্ধার হয়নি এখনও পর্যন্ত, যে জন্য ইতিহাস অনেকটা থমকে আছে, সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার ইতিহাস। সুতরাং দেখতে পাচ্ছ এখানে ফাদার হেরেসের মতে বলেছেন যে তামিল ভাষার প্রাচীন রূপ, অর্থাৎ এটা ভারতীয় সভ্যতার একটি রূপ। এই নিয়ে বিতর্ক আছে, বিতর্ক এখনও চলছে, কন্টিনিউ, বিতর্কর কোনো শেষ নেই। কারণ যতদিন না পর্যন্ত সিন্ধু সভ্যতার লিপিগুলো পাঠোদ্ধার করা সম্ভব হবে, ততক্ষণ হিন্দু সভ্যতা সম্পর্কে কম্প্যাক্ট কিছু বলা সম্ভব নয়। চলে যাচ্ছি আমরা পরের পয়েন্টে, পরের স্লাইডে। দেখো এটা লাস্ট স্লাইড, যেটা খুব ইম্পর্ট্যান্ট। দেখো এখানে বলেছে হোয়াই ডিড নট এক্সপ্যান্ড ইন ইস্টার্ন ইন্ডিয়া, অর্থাৎ সিন্ধু সভ্যতা পূর্ব ভারতে কেন বিস্তার লাভ করেনি। এখানে দেখো, এখানে 3টে পয়েন্ট দিয়েছে। একটা জিওলজিক্যাল কজেস, ভূপ্রাকৃতিক কারণ; ইকোনমিক্যাল কজেস, অর্থনৈতিক কারণ; কমার্শিয়াল কজেস, মানে বাণিজ্যিক কারণ। ভূপ্রাকৃতিক কারণের মধ্যে খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো বুদ্ধি দিয়ে বুঝবে জিনিসগুলো, তাহলে তোমাদের কাছে অনেক বেশি ইজি হবে। দেখো এটা পূর্ব ভারতে কেন এক্সপ্যান্ড করেনি, পূর্ব ভারতে ছড়ায়নি কেন, পূর্ব ভারতে যায়নি কেন? কারণ পূর্বে মৌসুমি বায়ু সমৃদ্ধ এলাকা, পূর্ব ভারত মৌসুমি বায়ু সমৃদ্ধ এলাকা। এখানে বন জঙ্গল, গহন অরণ্য, গভীর অরণ্য এবং ঘন বন জঙ্গল আছে, সেগুলোকে পরিষ্কার করার মতো উপযুক্ত লোহার জিনিসপত্র তাদের ছিল না। সেগুলো ব্যবহারের মতন, সেগুলো কেটে পরিষ্কার করার মতো লোহার জিনিস তাদের ছিল না। আমি আগেই বলেছি সিন্ধু সভ্যতার মূল অস্ত্র যেগুলো ছিল, সেগুলো কী ধাতু? তামা দিয়ে তৈরি। সুতরাং তামা, ব্রোঞ্জ, সেগুলো দিয়ে তৈরি জিনিসপত্র, পাথর দিয়ে তৈরি জিনিসপত্র গভীর জঙ্গল পরিষ্কার করার জন্য সুবিধাজনক ছিল না, যেই কারণে তারা এই গভীর অরণ্য পরিষ্কার করে তারা পূর্ব দিকে বিস্তারিত বা পূর্ব দিকে আসতে ইচ্ছুক ছিল না। এটা হলো ফার্স্ট পয়েন্ট, যেটা ভূপ্রাকৃতিক কারণের মধ্যে পড়ছে, জিওলজিক্যাল কজেসের মধ্যে পড়ছে। সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা ইকোনমিক্যাল কজেস, অর্থাৎ অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক দিক থেকে কী বলা যায়? দেখো তাদের অর্থনীতি কী ছিল, আমি আগেই বলেছি, আলোচনা করেছি আমরা, যে অর্থনৈতিক কারণের ভেতরে প্রথমে ছিল যেটা হচ্ছে সিন্ধু সভ্যতার বাণিজ্যিক অর্থনীতি, অর্থাৎ ব্যবসা বাণিজ্য করতো, তারা কৃষিকাজ করতো না। সুতরাং তাদের কাছে লোহার তৈরি লাঙল ছিল না। লোহার তৈরি লাঙলের ফলে কি হবে? লোহার তৈরি লাঙলের জন্য তারা উৎপন্ন বেশি উদ্বৃত্ত ফসল তৈরি করতে পারবে, যে ফসল তাদের নিজেদের ব্যবহারের পরেও উদ্বৃত্ত থাকবে, এবং উদ্বৃত্ত ফসল যখনই হবে তখনই তো তারা এক জায়গা থেকে আরেক জায়গায় আসবে। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে, অর্থাৎ পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত ডিস্টেন্সটা অনেক, এই ডিস্টেন্স কভার করার জন্য তাদের তো যথেষ্ট পরিমাণ খাদ্য সামগ্রী থাকা দরকার। সেই খাদ্য সামগ্রী তারা চাষবাসের পরে নিজেদের খাদ্য চাহিদা মেটানোর পরে যা পড়ে থাকবে সেইটা নিয়েই তো তারা এক্সপ্যান্ড করবে, মানে অর্থাৎ আসবে। সেটা তাদের সম্ভব ছিল না, কারণ তারা তামার তৈরি জিনিস দিয়ে কৃষিকাজ করতো, যার ফলে তাদের খাদ্য বেশি উৎপন্ন হতো না। আর বেশি খাদ্য উৎপন্ন না হলে উদ্বৃত্ত হবে না, এবং উদ্বৃত্ত না হলে তারা পূর্ব দিকে সেই কারণে এক্সপ্যান্ড করতে পারেনি। এটা হলো ইকোনমিক্যাল কজেসের মধ্যে, অর্থনৈতিক কারণের মধ্যে গুরুত্বপূর্ণ, মনে রাখবে। অর্থাৎ লোহার তৈরি লাঙল তারা ছিল না, তারা ব্যবহার করতে পারতো না, তাই জন্য উদ্বৃত্ত হতো না কৃষিকাজে। সেই জন্য তারা ব্যবসা বাণিজ্যের দিকে বেশি ঝোঁক ছিল তাদের, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তাদের অর্থনীতি পরিচালিত হতো। এবং লাস্ট পয়েন্ট যেটা, সেটা হলো কমার্শিয়াল কজেস, অর্থাৎ বাণিজ্যিক কারণ। দেখো পশ্চিম ভারতে অ্যারেবিয়ান সি আছে, অ্যারেবিয়ান সিয়ের মাধ্যমে তারা মেসোপটেমিয়া, সুমের প্রভৃতি সভ্যতার সাথে ব্যবসা বাণিজ্য করতে পারতো। সমকালীন যেসব নগর শহরগুলো ছিল তাদের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারতো, তাদের অর্থনীতি ছিল ব্যবসা বাণিজ্যের ওপর নির্ভরশীল। সুতরাং তারা স্বাভাবিকভাবে পূর্ব ভারতের দিকে আসার কথা মানসিকতা মাথায় আসেনি, কারণ পূর্ব ভারতে এলে তারা পূর্ব ভারত থেকে পশ্চিম ভারতে গিয়ে সেখান থেকে ব্যবসা বাণিজ্য করা তাদের পক্ষে অনেক কষ্টসাধ্য হবে স্বাভাবিকভাবে। সেই জন্য তারা চেয়েছিল যে পশ্চিম ভারতেই তাদের বসবাস থাক এবং সেখান থেকেই তারা ব্যবসা বাণিজ্য করুক। সেই জন্য তারা পূর্ব ভারতের দিকে এক্সপ্যান্ড করেনি, তাহলে পূর্ব ভারতে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা বিস্তৃত না হওয়ার বা ছড়িয়ে না পড়ার পিছনে কজেস আমরা দেখলাম 3টে কারণ, খুব গুরুত্বপূর্ণ। দেখো এখানে লাস্ট স্লাইডে দেখলে বুঝতে পারবে, এখানে দেখো পশ্চিম ভারতেই, এবং দেখো ভারতবর্ষের উত্তর পশ্চিম ভারতে বেশি বিস্তার। সিন্ধু সভ্যতার যাবতীয় যেসব নগর শহরগুলো আবিষ্কার হয়েছে বেশিরভাগই গুজরাট, রাজস্থান, ওইসব উত্তর পশ্চিম ভারতের দিকে। পূর্ব ভারতের দিকে কিছু নেই। পূর্ব ভারতের দিকে গভীর অরণ্য, এবং দক্ষিণ ভারতেও তাই, গভীর অরণ্য, পাহাড়ি পর্বত সংকুল এলাকা। সুতরাং সেখান থেকে তাদের বেরিয়ে এসে
পশ্চিম ভারতে গিয়ে ব্যবসা বাণিজ্য করা তাদের পক্ষে কঠিন, কষ্টসাধ্য। সেই জন্য তারা পশ্চিম ভারতের থেকে পূর্ব ভারতের দিকে এক্সপ্যান্ড করতে চায়নি। এই ছিল আমাদের সিন্ধু সভ্যতা অর্থাৎ হরপ্পা সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেটা আমরা 3টে পার্টে আলোচনা করব বলেছিলাম। তার একটি ফার্স্ট পার্ট, যেটা এখনও 2টো পার্ট বাকি, সেই 2টো পার্টের ভিডিও অলরেডি চলে আসবে, খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসবে, তোমরা সেটা দেখতে পারবে। তাহলে এই 3টে ভিডিও যদি তোমরা পুরোটা বিস্তারিত দেখো, শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের, আমি আশা করছি তোমাদের মধ্যে কোনো কনফিউশন থাকবে না ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন নিয়ে। এবং 3টে পার্টে যদি আলোচনা করো, পরের পার্ট যেটা হোয়াট ইজ সিভিলাইজেশন অর্থাৎ হোয়াট ইজ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এই পরের পার্টটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, কারণ এই পার্টের ভেতরে অনেক বেশি তথ্য নির্ভর হবে, যে তথ্যগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সাম সহ এখন বর্তমানে যেসব ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যেখানে যেখানে প্রয়োজন, অর্থাৎ সিন্ধু সভ্যতা নিয়ে যেখানে যেখানে আলোচনা হয়, সেখানে এই বিষয়গুলোই খুব উঠে আসে। অর্থাৎ সেকেন্ড পার্টটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। সুতরাং যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকো, তাহলে যদি ভালো লেগে থাকে তোমরা লাইক দাও এবং বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করো যদি ইনফরমেটিভ মনে হয়। এবং আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে ইমিডিয়েট সাবস্ক্রাইব করে নাও, পাশে বেল আইকন আছে ক্লিক করে দাও, অল নোটিফিকেশন অন করে দাও, যাতে ইনফরমেটিভ ভিডিও তোমাদের কাছে প্রথমেই পৌঁছায়। এবং সেকেন্ড পার্ট আসতে চলেছে, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট আসবে, তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে জড়িত থাকো। যতক্ষণ পর্যন্ত আমরা নতুন ভিডিও না নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।